নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পাকিস্তানের ছায়াযুদ্ধ এবং চলমান পাক ভারত দ্বন্দ্ব, চীনের চোখ রাঙানি এবং আমেরিকা বাংলাদেশের ফাজলামোর পরেও ভারত জাপানকে পিছনে ফেলে বিশ্বে চতুর্থ অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে। একসঙ্গে স্বাধীনতা পেয়েও পাকিস্তান বাংলাদেশ বিকারী দেশে পরিণত হয়েছে। ভারত সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র নির্মাণ করে বিশ্ববাজারে তাক লাগিয়ে দিয়েছে, আর বাংলাদেশ রিক্সা দিয়ে, ট্যাঙ্ক বানিয়ে বা কলা গাছ দিয়ে মিসাইল বানিয়ে কলকাতা দখল করতে আসছে। কিভাবে সম্ভব হলো ভারতের এই অসাধ্য সাধন? এই পর্বে আমরা ভারতের অর্থনৈতিক বিকাশ নিয়ে আলোচনা করব। জাপানের জিডিপি এখন দাঁড়িয়েছে $3.91 লক্ষ কোটি। ভারতের জিডিপি কয়েকদিনের মধ্যেই জাপানকে পিছনে ফেলে $400 লক্ষ কোটি ছাড়িয়ে যাবে। ভারতের সামনে থাকবে শুধু আমেরিকা, চীন ও জার্মানি। ইতিমধ্যেই ভারতের জিডিপি রাশিয়া, ফ্রান্স, কানাডা, গ্রেট ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মতো পৃথিবীর সুসম্পন্ন দেশগুলোকে পিছনে ফেলে দিয়েছে। 90-এর দশকে প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং, আইকে গুজরাল ও দেবগৌড়ার রাজত্বকালে ভারতকে বিশ্বব্যাংকের কাছে সোনা বন্ধক রেখে দেশ চালাতে হয়েছে। আমরা দেখেছি 99 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির আমলে বিদেশে গচ্ছিত সোনা উদ্ধার করে দেশে নিয়ে আসা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও বা মনমোহন সিংয়ের আমলে ঋণ না করলেও দেশের অর্থনৈতিক ভিত্তি ততটা সবল হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি 14 সালে ক্ষমতা বসেই দেশের অর্থনৈতিক ভিত দ্রুত শক্তিশালী করতে মনোযোগ দেন। ভারতের অর্থনৈতিক মেরুদণ্ডের উপর প্রধান সমস্যাই ছিল ঘুষকাণ্ড বা দালালি কাণ্ড। মাননীয় মোদিজি ক্ষমতার দণ্ড হাতে নিয়েই কঠোরভাবে এই সমস্যাটি নির্মূল করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন যে আমি ঘুষ খাবো না বা কাউকে খাইতেও দেব না। मैं ঘুষ না খাউঙ্গা বা না খানে দেঙ্গা। সরকার পক্ষের বা বিরোধী পক্ষের মন্ত্রী, নেতা, এমপিদের বিদেশ ভ্রমণে খরচ কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছেন। তিনি তার সরকারি ব্যয় দেশের পার্লামেন্টে দেন ও জনগণের সামনে তুলে ধরেন। ফ্রান্স থেকে রাফায়েল বিমান ক্রয় নিয়ে ঘুষ দুর্নীতির কথা মাননীয় বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী তুলবার চেষ্টা করেছিলেন। সুপ্রিম কোর্টের কানমলা খেয়ে এখন আর রাহুল গান্ধী ঘুষের প্রসঙ্গ মুখেও আনেন না। তিনি ভেবেছিলেন তার বাবা প্রয়াত প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী বোফোর্স কামান ক্রয়ে যেভাবে ঘুষ খেয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিও হয়তো রাফায়েল বিমান ক্রয়ে ঘুষ খেয়েছে। ব্যাপারটা কীভাবে প্রকাশ পেল? ভারতের নীতি আয়োগের প্রধান, সিইও এবং IMF-এর টেকনিক্যাল হেড মিস্টার BDR সুব্রমণিয়াম ভরা সাংবাদিক সম্মেলনে দাবি করে বসলেন কয়েকদিনের মধ্যেই ভারত জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনৈতিক হতে যাচ্ছে। আসুন তার বক্তব্যটি শুনে আসি। Reason for the PM giving this call last time is that India is at a turning point. It's at a takeoff stage. And this is at the cusp of a change in our growth trajectory. And given that we have solved a lot of issues regarding basic services, access to basic services, and having reduced extreme poverty to less than 5% almost, I think the country is at a takeoff stage where it can grow very, very rapidly, as has been done by many countries in the past. So this was the context. Given this, as well as the demographic dividend that India is actually blessed with for the next 20-25 years, that we can grow rapidly, the Prime Minister gave a call that all states to prepare a vision document at their level. And this is already visible in the growth of India. We are the 4th largest economy as I speak. We are a $4 trillion economy as I speak. And this is not my data, this is IMF data. India today is larger than Japan.
So it's only the United States, China, and Germany which are larger. And if we stick to what is being planned, what is being thought through, it's a matter of another 2.5 to 3 years, we would become the third largest economy. And in this, the reason for the Prime Minister giving this call is this is a long haul and we have to do it for about 25 years. States are fundamental. Be it industrial development, be it services, be it agriculture, be it human capital, everything has to be done in states. And if you do not have visions for states individually, it's like actually having a bullock cart with only one, bull, not two. It will not run. So if the vehicle has to move forward, you need both center and states to work in tandem. And the good thing is, as we come here, almost 17 states have prepared and released or are on the verge of releasing their visions. 5 of them have released visions: Andhra Pradesh, Uttar Pradesh, Tamil Nadu, Gujarat, and Punjab. And I know that the other 12 ongoing will come out by August actually. June itself we'll see 3 or 4 coming out. Chhattisgarh, Orissa, Madhya Pradesh, Rajasthan, on the verge of releasing. They're all looking for dates. Actually, so I think this flood of activity was triggered by last time. স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, এখনও জনগণকে 900 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, তাহলে ভারত কী করে চতুর্থ অর্থনৈতিক শক্তি হলো? প্রশ্নটি স্বাভাবিক, তবে বুঝতে হবে গ্যাস বিদেশ থেকে আমদানি করতে হয়। জনগণের জীবনমান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। আগে পাড়ায় প্রায় এত টিনের ঘর দেখা যেত না, গ্রামে গ্রামে ঘরের ঘর দেখা যায় না বললেই চলে। তবুও বলা যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে। প্রায় 80 কোটি লোককে বিনা পয়সায় রেশন দেওয়া হচ্ছে। ভারতের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী না হলে এগুলো কখনোই সম্ভব ছিল না। এগুলো তো গেল দেশের ভিতরের কথা। এবার আসুন একটু দেশের বাইরের দিকে তাকাই। একটা সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন থেকে খাদ্য সামগ্রী না আসলে আমাদের চলতো না। ছোটবেলায় আমরা সিপিএম কর্মীদের মুখ থেকে একটি অশ্লীল কিন্তু সুন্দর স্লোগান শুনেছি, ঘাটের আটা মাইলোর খই, ইন্দিরা শালি গেল কই। স্লোগানটি ভারতের লৌহমানবী প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে উদ্দেশ্য করেই দেওয়া হতো। সেই ইন্দিরা গান্ধীর আমলে সবুজ বিপ্লবের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংবর হয়। তারপর দেশে ইন্দিরা প্রয়াণের পর 5 মিশালি সরকার এসে দেশের অর্থনৈতিক ভিতকে ধ্বংস করতে উদ্যোগী হয়। আমরা দেখেছি চেন্নাইয়ের কালাপাক্কাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালুর সময় আমেরিকা থেকে ইউরেনিয়াম নিয়ে আসা হতো। আমেরিকা দাবি করে বসলো, ইউরেনিয়াম আমরা দিতে পারি, কিন্তু তার ছাই আমাদের ফেরত দিতে হবে। ভারত বলল, ছাই দেব কেন? ফলে আমেরিকায় ইউরেনিয়াম পাঠানো বন্ধ করে দিল। তারপর ভারত থেকে ইউরেনিয়াম উত্তোলন শুরু হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের মুখে তারা ভারতকে গমের পরিবর্তে ক্রায়োজেনিক প্রযুক্তি দিতে চাইল। এক্ষেত্রে আমেরিকা আবার বাধা দিয়ে বসল। ভারত 2 বছরের মধ্যেই সেই প্রযুক্তি উদ্ভাবন করে ফেলল। আজকে যে হাতে হাতে মোবাইল ফোন দেখছি তা ক্রায়োজেনিক প্রযুক্তির উপর নির্ভর করেই হচ্ছে। সোভিয়েত নির্ভরতা কমানোর জন্য আমরা ফ্রান্স থেকে রাফায়েল বিমান নিয়ে আসলাম। চুক্তি মোতাবেক এখন ফ্রান্স আমাদের রাফায়েল বিমানের সোর্স কোড হস্তান্তর করছে না, ফলে চুক্তিটি বাতিলের পর্যায়ে যেতে বসেছে। এদিকে ভারত রাফায়েলের পরিবর্তে রাশিয়ার Su-57 অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের চিন্তা ভাবনা করছে। আমেরিকার ইচ্ছা ভারত তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান F-35 কিনুক, কিন্তু আমেরিকা যে দাম হাঁকিয়েছে তাতে একটি F-35 যুদ্ধ বিমানের পরিবর্তে 3টি রাশিয়ান Su-57 যুদ্ধ বিমান ক্রয় করা যাবে। ধারে ভারে F-35 বিমানের চেয়ে Su-57 যুদ্ধ বিমান অনেক উন্নত। এবার আমেরিকা আরেকটি নতুন ফ্যাকড়া সৃষ্টি করেছে। আমেরিকার F-35 যুদ্ধ বিমান না ক্রয় করলে আমাদের কমব্যাট এয়ারক্রাফট তেজসের ইঞ্জিন আমেরিকা দেবে না। আমরা তেজস যুদ্ধ বিমানের ইঞ্জিন কাবেরী প্রস্তুতিতে 80% এগিয়ে গেছি, আর 20% এগিয়ে গেলেই আমাদের আর আমেরিকার
কাছ থেকে তেজসের ইঞ্জিন আমদানি করতে হবে না। নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। প্রয়োজনই আমাদের একটি সম্পূর্ণ কাবেরী ইঞ্জিন প্রস্তুতিতে বাধ্য করবে। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। উত্তরের কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে নিয়ে আসে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।